সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স থেকে ডিএসসিসি 15 পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। চীনে ইয়েনান গণতন্ত্র বা ইয়েনান পরীক্ষা নিরীক্ষা কি এ সম্পর্কে 20 নম্বরের যে প্রশ্ন উত্তর সেটি আলোচনা শেষে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, ইয়েনান হচ্ছে উত্তর চীনের শেনশি প্রদেশের একটি জায়গা। ইয়েনান যেখানে আগে থেকেই কমিউনিস্টরা সেখানে ঘাঁটি গেড়ে ছিল, কিন্তু চীনে দক্ষিণ চীনের যে শেনশি প্রদেশ যেখানে কমিউনিস্টরা বেশি সংখ্যায় ছিল, সেই কমিউনিস্টদের উপরে চীনের তৎকালীন যে রাষ্ট্রপতি চিয়াং কাই শেক তিনি কমিউনিস্ট বিরোধী ছিলেন এবং সেই কমিউনিস্টদের উপরে ব্যাপক অত্যাচার শুরু করেন। ফলে চীনের এই কমিউনিস্টরা নিজেদের জীবন এবং জীবিকার রক্ষা করতে তারা মাও সেতুংয়ের নেতৃত্বে প্রায় 1 লক্ষ কমিউনিস্ট তারা দীর্ঘ 6000 মাইল পথ পায়ে হেঁটে তারা উত্তর চীনের শেনশি প্রদেশের এই ইউনানে এসে হাজির হন, যা ইতিহাসে লং মার্চ নামে খ্যাত। লং মার্চ তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার ইয়েনান গণতন্ত্র কি বা ইয়েনান গণতন্ত্রের বৈশিষ্ট্য কি, এটাও একটা টিকা প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। আবার ইয়েনান পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্টটা কি, এটা আধুনিক চীনের যে কমিউনিস্ট পার্টির উত্থান সেই উত্থানে কি প্রভাব ফেলেছিল, এটাও কিন্তু একটা 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। তা আজ আমরা দেখবো সেই ইয়েনান পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ মাও জেদং যখন তার অনুগামী কমিউনিস্টদের নিয়ে ইয়েনানে এসে পৌঁছান এবং এই ইয়েনান থেকে তিনি চীনের যে চিয়াং কাই শেক রাষ্ট্রপতি ছিলেন, প্রতিক্রিয়াশীল রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রাম গড়ে তোলেন। মাও জেদং কার্ল মার্কস ও লেনিনের যে কমিউনিস্ট নীতিগুলো রয়েছে সেগুলো চীনের প্রেক্ষিতে তিনি সেখানে প্রয়োগ করেন এবং ইউনানে তিনি একটা সংগঠন গড়ে তোলার চেষ্টা করেন, যে সংগঠন আর্থসামাজিক রাজনৈতিক বিভিন্ন দিক দিয়ে তিনি এই সংগঠনগুলো গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং বামপন্থী মতাদর্শকে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে তিনি যখন সরকার তৈরি করেন 1949-এর 1 জানুয়ারি, যাকে আমরা বলি গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান, অর্থাৎ মাও জেদংয়ের উত্থান হয় চীনে, তিনি চিয়াং কাই শেককে হটিয়ে সেখানে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিলেন। সেই সরকার প্রতিষ্ঠা করার পর তিনি দেশ শাসনের জন্য যে শাসনতন্ত্রটা রচনা করেন, সেই শাসনতন্ত্রের পরীক্ষা নিরীক্ষা কিন্তু তিনি অনেক আগেই এই ইয়েনানে তিনি সেই পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি ইউনানে বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে, কৃষক, শ্রমিক, সৈনিক, বুদ্ধিজীবী, শিল্পপতি সবাইকে নিয়ে একটা ফোরাম তৈরি করেন, যে ফোরামে কমিউনিস্ট যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো নিয়ে আলোচনা হতো, সমালোচনা হতো, তারপরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন। 1940-এ মাও জেদং অন দ্য ডেমোক্রেসি বলে এক নতুন তত্ত্ব তিনি খাড়া করেন এবং সেই তত্ত্বর ব্যাখ্যাও তিনি করেন। তিনি ইউনানের যে কৃষকরা রয়েছে সেই কৃষকদের সাথে কমিউনিস্টদের সংযোগ স্থাপন করার জন্য তিনি সেখানে 25% কর, কৃষকদের উপরে যে কর ছিল সেই কর 25% কমান এবং কৃষকদের নানা রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন, তাদের কৃষি ঋণ মুকুব করার চেষ্টা করেন এবং কৃষকরা যাতে সবাই, প্রতিটা কৃষক যাতে তাদের জীবিকা অর্জন করতে পারে তার জন্য তিনি কিন্তু নানা রকম ব্যবস্থা নিয়েছিলেন। ইয়েনানে বসে তিনি কমিউনিস্ট যে নীতিগুলো সেই নীতিগুলোকে সেই অঞ্চলের শাসন ব্যবস্থায় প্রয়োগ করেন এবং বিভিন্নভাবে তিনি সেই সমস্ত পরীক্ষার ভিতর দিয়ে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ তিনি এখানে পরীক্ষা নিরীক্ষা করেন, কমিউনিস্ট নীতি, মতাদর্শ, আদর্শের পরীক্ষা নিরীক্ষা তিনি সম্পন্ন করেন এই ইউনানে এবং সেই অভিজ্ঞতালব্ধ জ্ঞান নিয়ে পরবর্তীকালে যখন চীনের তিনি রাষ্ট্রপ্রধান হন তখন সেই নীতিগুলো কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। তিনি এই কমিউনিস্ট ভাবধারা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সেনাবাহিনীর সাহায্য নেন, শ্রমিক কৃষকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন এবং সেনাবাহিনীর একটা বড় অংশকে তিনি এই কৃষকদেরকে দলে আনার জন্য কাজে লাগান। কমিউনিস্ট সরকার বা কমিউনিস্ট মতাদর্শ চীনে প্রকাশ পেলে একটা নতুন গণতান্ত্রিক পরিবেশ সেখানে গড়ে উঠবে এমন প্রচার করেছিলেন। এই নয়া গণতন্ত্রে তিনি বলেছিলেন যে সেখানে কমিউনিস্ট সরকার থাকলেও এখানে বিরোধী দলেরও কিন্তু পূর্ণ স্বাধীনতা থাকবে তার সমালোচনা করার বা তার সাথে আলোচনা করার। এইভাবে তিনি এক নয়া গণতন্ত্র সেখানে তুলে ধরেছিলেন। এর আগে আমরা দেখব যে 1911 সালে সান ইয়াতসেন তার যে 3টি নীতি বা আদর্শের কথা বলেছিলেন তার প্রথম ছিল কিন্তু গণতন্ত্র। সেই গণতন্ত্রেরকেই তিনি অনুকরণ করেছিলেন এই মাও জেদং। সেই গণতন্ত্রে বলা হয়েছিল যে দেশের সরকারি কর্মচারীরা
সেই অঞ্চলের সাধারণ মানুষের নির্বাচনের ভিত্তিতে সেই আধিকারিকরা নিযুক্ত হবে এবং জনগণের যে গণভোট, সেই গণভোট এবং জনসমর্থিত সরকার দেশের আইন কানুন রচনা করবে, সংশোধন করবে, পরিমার্জন করবে, সব কিছুই করবে। অর্থাৎ একটা নয়া গণতান্ত্রিক প্রেক্ষাপটে তিনি কমিউনিজমকে ব্যাখ্যা করেছিলেন মাও জেদং এই ইউনানে, এবং প্রতিটা স্তরের মানুষ যাতে তাদের জীবন জীবিকা নিশ্চিত করতে পারে এই নয়া গণতন্ত্রে সেই সমস্ত দিকগুলোকে তিনি তুলে ধরেছিলেন। সবথেকে আশ্চর্যের বিষয় এই যে কমিউনিজমের বিরোধী ছিল কিন্তু পুঁজিপতিরা, কিন্তু চীনের সেই সময় যারা শিল্পপতি, যারা ক্যাপিটালিস্ট গ্রুপ, সেই গ্রুপ কিন্তু এই মাও জেদংকে সমর্থন করেছিলেন। সমাজের সর্বস্তরের মানুষ সমর্থন করেছিলেন মাও জেদংকে, এবং মাও জেদং 1942-এর পরে ক্ষমতার শীর্ষে উঠে আসেন এবং তার এই নয়া গণতন্ত্রের উপর ভিত্তি করে তিনি চীনে লাল ফৌজের বিপ্লব ঘটান। তার যে সেনাবাহিনী ছিল, যে সেনাবাহিনী তিনি গঠন করেন, তার নাম ছিল লাল ফৌজ। এই লাল ফৌজের সাহায্যে তিনি চীনে যে প্রতিক্রিয়াশীল সরকার চিয়াং কাই শেককে হটিয়ে তিনি 1949-এ গণপ্রজাতন্ত্র চীনের উত্থান ঘটান, এবং সেই উত্থান ঘটানোর পর তিনি বহুদিন চীনে কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং সেক্ষেত্রে চীনে কমিউনিস্ট নিয়ম কানুন তিনি সেখানে প্রয়োগ করেছিলেন। সেই প্রয়োগ করার আগে সেই নীতিগুলো নিয়ে তিনি যে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন সেটি কিন্তু ইউনানে বা ইয়েনানে। এই জন্য ইয়েনান যে পরীক্ষা নিরীক্ষা, যাকে আমরা বলি ইয়েনান এক্সপেরিমেন্ট, এই বিষয়টা আমাদেরকে কিন্তু খুব ধ্যান দিয়ে পড়তে হয়। তো 20 নম্বরের যে অ্যান্সার রয়েছে, সেই অ্যান্সার আমি এবার অনেস্টলি তোমাদের সামনে তুলে ধরছে। ইয়েনান পরীক্ষা নিরীক্ষা কি, এটি কিভাবে চীনে কমিউনিস্ট পার্টির উত্থানে প্রভাব ফেলেছিল? 20 নম্বরের প্রশ্ন উত্তরটা তোমরা যেভাবে লিখবে দেখো, চীনের ইতিহাসে 1937 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইয়েনান অধ্যায় নামে পরিচিত। এই ইয়েনান অধ্যায়কাল মাও সেতুং এবং চীনা কমিউনিস্ট পার্টি বা সিসিপির কাছে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় তারা পার্টি এবং সেনাবাহিনীর পুনর্গঠন, জনমত গঠন এবং আর্থসামাজিক রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে উদ্যোগী হন। মাও সেতুং কার্ল মার্কস ও লেনিনের নীতিগুলি চৈনিক পরিপ্রেক্ষিতে নিখুঁতভাবে প্রয়োগ করে চীনা বিপ্লবকে সফল করে তুলতে চেয়েছিলেন। ইমানুয়েল শু তার দ্য রাইস অফ মডার্ন চায়না গ্রন্থে একটা বক্তব্য এখানে রাখছেন, এটা তোমরা দেখে ইংরেজিতে লিখে নেবে। প্যারা করে লিখবে, বিখ্যাত লং মার্চ সমাপ্ত করে কমিউনিস্টরা ইয়েনানে তাদের প্রধান কর্মকেন্দ্র স্থাপন করেছিলেন। 1937-এর অক্টোবরে ইংল্যান্ডের সাংবাদিক জেমস বার্ট্রামের সঙ্গে আলোচনা সাপেক্ষে মাও সেতুং কমিউনিস্ট পার্টির কতগুলি মূলনীতির কথা উল্লেখ করেন। প্রকৃতপক্ষে মাওয়ের ইয়েনানকে প্রধান ঘাঁটি করে প্রবল প্রতিপক্ষ জাপানের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার কতকগুলি কৌশলগত সুবিধা ছিল। এর প্রধান কারণ ছিল কুওমিন্টাং দল জাপানের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তেমন গুরুত্ব দেয়নি। 1937 থেকে 45 খ্রিস্টাব্দের মধ্যে একদিকে কমিউনিস্ট পার্টি ইয়েনানকে কেন্দ্র করে তাদের জাপান বিরোধী লড়াই চালিয়েছিল, আবার অন্যদিকে তারা ইয়েনানকে ঘিরে এক নতুন ব্যবস্থা গড়ে তুলেছিল ও নিজের শক্তি বৃদ্ধি করেছিল। প্যারা করে ইয়েনানের সামরিক ঘাঁটিতে মাও দুটি ব্যাপারে যেরকম গুরুত্ব রাখেন তা স্পষ্ট হয় তার প্রবলেমস অফ স্ট্র্যাটেজি ইন চাইনিজ রিভলিউশনারি ওয়ার্ক ডিসেম্বর 1924 এবং প্রবলেম অফ স্ট্র্যাটেজি ইন গরিলা ওয়ার্ক এগনেস্ট জাপান মে 1928। ইয়েনানকে ঘিরে মোট 18টি ঘাঁটি বা মুক্তাঞ্চল কমিউনিস্টদের নেতৃত্বে গড়ে উঠেছিল। চীন কিয়াং পর্বতে ঘাঁটি তৈরি করার সময় বা কিয়াংসি প্রদেশে সোভিয়েত ঘাঁটি গড়ে তোলার পর কমিউনিস্টরা মাও সেতুংয়ের নেতৃত্বে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিল, সেই অভিজ্ঞতাকে পুঁজি করে নয়া গণতন্ত্রের তাত্ত্বিক আলোকের ভিত্তিতে ইয়েনানে তারা একটি নতুন ব্যবস্থা বা সোশ্যাল মডেল গড়ে তুলেছিলেন। যা সেনও বলেছেন, ইয়েনান কেবলমাত্র একটি স্নায়ু কেন্দ্রই ছিল না, এটি ছিল একটি নতুন সামাজিক মডেল, নতুন সামাজিক ও মানবিক সম্পর্কের প্রতীক। তৎকালীন চীনে উপস্থিত যুদ্ধ প্রতিবেদকেরা যথা স্টুয়ার্ট, গেল্ডার, হ্যারিস, ফোরম্যান এবং অপরাপরেরা যখন চং কিং থেকে ইয়েনানে পৌঁছান, তখন ইয়েনান মডেল তাদের হতচকিত করেছিল। প্যারা করে দেখো, বস্তুত জীবনযাত্রার কঠোরতা, জাপানি অবরোধ, চরম দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে ইয়েনান মডেল গৃহীত হয়। এই মডেলের ছাপ পরবর্তীকালে ভিয়েতনাম, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার
গেরিলা লড়াইয়ের ক্ষেত্রেও অনুসৃত হয়। চীনা বিপ্লবের ইতিহাসে ইয়েনান ছিল এক অভূতপূর্ব সংযোজন। প্যারা করে 1940 খ্রিস্টাব্দে মাও সেতুং অন নিউ ডেমোক্রাসিতে তিনি চীনা বিপ্লব এবং সেই প্রেক্ষিতে নতুন সামাজিক পরিকল্পনা ব্যাখ্যা করেন। এই সময় কমিউনিস্ট পার্টির সাম্রাজ্যবাদ ও সামন্ততন্ত্র উভয়েরই বিরুদ্ধে দ্বিমুখী প্রতিরোধ চালিয়েছিল। বলা বাহুল্য এই লড়াইয়ে বিভিন্ন সামাজিক গোষ্ঠীগুলি চীনের মুক্তির পক্ষে কমিউনিস্টদের সঙ্গে যোগ দিয়েছিল। শ্রমিক, দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক, বুদ্ধিজীবীরা এর মধ্যে ছিল। সর্বোপরি ন্যাশনাল ক্যাপিটালিস্ট মানে জাতীয় বুর্জুয়া যারা কমিউনিস্ট পার্টির ছত্রছায়ায় দাঁড়িয়েছিল। মাওয়ের মতে এই নয়া গণতান্ত্রিক বিপ্লব আসলেই বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লব, যা মর্মবস্তুর দিক থেকে কৃষি বিপ্লব। এটি পশ্চিমী বুর্জুয়াতন্ত্র থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এর ভিত্তিভূমি ছিল উল্লেখিত 4টি সামাজিক গোষ্ঠী। প্যারা করে ইয়েনানে গ্রাম, ক্যান্টন, জেলা এবং অঞ্চল সমস্ত স্তরেই সুসংহত নির্বাচনের প্রেক্ষিতে পিপলস কংগ্রেসের সদস্যরা নির্বাচিত হতেন। এছাড়াও কার্যনির্বাহী কমিটি এবং আঞ্চলিক স্তরে কার্যনির্বাহীরা একইভাবে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতেন। প্যারা করে দেখো, বলা বাহুল্য সংগঠনগুলি 3/3 বা সানসানচি নীতি অনুযায়ী গঠিত হয়, যেখানে 3/1 অংশ থাকতেন কমিউনিস্টরা, বাম নির্দলরা একই অনুপাতে এবং উদারপন্থীরা একই নিরিখে নির্বাচিত হতেন। পরবর্তী স্তরে অবশ্য এই 3/3 নীতি বাতিল করা হয়েছিল। প্যারা করে তবে নির্বাচনই কেবল ইয়েনানে গণতান্ত্রিক কাঠামোর গুরুত্বপূর্ণ দিক ছিল না। বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনসাধারণ অংশগ্রহণ করতেন। শিল্প সমবায়গুলিতে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে গ্রামীণ স্তরে নিরাপত্তা বাহিনী গড়ে তোলা পর্যন্ত যাবতীয় বিষয়ই প্রাপ্তবয়স্ক নাগরিকরা তাদের সুচিন্তিত মতামত দিতে পারতেন। এই সময়কালে জিয়েফাং রিবেও বা নিউজ পেপার অব দ্য লিবারেশন নামক সংবাদপত্রটি বিভিন্ন বিষয়ে জনগণের মত প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। প্যারা করে সাধারণভাবে নয়া গণতন্ত্রের শ্রমিক শ্রেণী ও জাতীয় পুঁজিপতির ব্যাখ্যা ছিল নিতান্ত নগণ্য। নিম্ন মধ্যবিত্তের সংখ্যা ছিল প্রচুর, তবে সব থেকে বেশি সংখ্যায় ছিল দরিদ্র ও মাঝারি কৃষকেরা। প্যারা করে দেখো, রাষ্ট্র, পার্টি, গণসংগঠন এবং সৈন্যবাহিনীর মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছিল। রাষ্ট্রের দায়িত্ব ছিল অর্থ উৎপাদন, শিক্ষা ও সাধারণ শাসনতন্ত্র দেখাশোনা করা। পার্টির কাজ ছিল মুক্তাঞ্চলগুলিতে সুসংহত কাজকর্মের ধারাবাহিকতা তুলে ধরা। গণসংগঠনগুলি রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আমজনতাকে পরিচালিত করত। সেনাবাহিনী মুক্তাঞ্চলগুলিতে রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার ব্যাপারে মুখ্য ভূমিকা নিত। প্যারা করে ইয়েনানে কৃষকদের জন্য কিছু নরমপন্থী নীতি নেওয়া হয়েছিল। 25% রাজস্ব কমানো হয় এবং ঋণ লেনদেনের সীমা নির্দিষ্ট হয়। এক কথায় ইয়েনান কৃষকদের আর্থিক উন্নতি সম্ভব করেছিল। প্যারা করে বলা বাহুল্য যে কমিউনিস্টদের কৃষি নীতি নরমপন্থী ছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। ঐতিহাসিক চামাবস জনসন বলেছেন, দ্বিতীয় বিপ্লবী গৃহযুদ্ধের সময় কমিউনিস্ট পার্টির চরমপন্থী কৃষিনীতি তাকে কৃষকদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। কিন্তু ঐতিহাসিক জা সেনো জনসনের বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, জাপান বিরোধী যুক্তফ্রন্টের সময়ে ইয়েনান সহ অন্যান্য মুক্তাঞ্চলগুলিতে নরমপন্থী কৃষিনীতি গ্রহণ করা হয়েছিল, সন্দেহ নেই। প্যারা করে 1941 থেকে 42 সালে কমিউনিস্ট পার্টির মধ্যে চেংফেং বা বিশুদ্ধিকরণ ধারাবাহিকতার প্রচলন হয় এবং এর ফলে আমজনতার অংশগ্রহণের প্রেক্ষিত বৃদ্ধি পায়। ঐতিহাসিক সেলডেনের মতে এই শুদ্ধিকরণ চীন দেশে কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। সবথেকে বড় ব্যাপার এই যে এর ফলে কৃষকদের সঙ্গে কমিউনিস্ট পার্টির একাত্মতা আরও দৃঢ় হয়, যা তাদের লড়াইয়ে সাহায্য করে। এ সবই মাওয়ের তত্ত্বাবধানে ঘটেছিল। ঐতিহাসিক সেলডেন বলেছেন, শুদ্ধিকরণের ফলে 1942 সাল নাগাদ মাওয়ের সার্বিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, স্থির হয়। সীমান্ত এলাকায় প্রতিদিন অন্তত 2 ঘন্টা সময় অধ্যয়ন, গ্রুপ আলোচনা ও সমালোচনা এবং নির্দিষ্ট পাঠ্যপুস্তকের উপর পরীক্ষা নেওয়ার কাজে লাগাতে হবে। সেলডেনের মতে এইভাবে চেংফেং বিপ্লবের শিক্ষায়তনে পরিণত হয়। প্যারা করে ইয়েনানের প্রেক্ষিতে বিশ্বজনীন সাম্যবাদের সঙ্গে চীনা সাম্যবাদের পার্থক্য গড়ে ওঠে। ফলে রাশিয়ার সঙ্গেও তাদের মতান্তর স্পষ্ট হয়। 1942 সালে ইয়েনানে লেখক, শিল্পী, বুদ্ধিজীবীদের নিয়ে ফোরাম তৈরি হয়, যেখানে কমিউনিস্ট পার্টির মতাদর্শে আলোচনা, ব্যক্তি পরিবেশ গড়ে ওঠে। প্যারা করে যদিও জাপানি আক্রমণ এক অভূতপূর্ব মাত্রা নিয়েছিল, তথাপি 1942 থেকে 45 সালের মধ্যে প্রতি আক্রমণের প্রেক্ষিতটাও কমিউনিস্ট পার্টির পরিচালনায় সুসংহত হতে থাকে। তাদের ঘাঁটিগুলির আকার বৃদ্ধি পায়, পুতুল বাহিনী প্রবল চাপের মধ্যে পড়ে যায়। এক কথায় এই পর্যায়ে
কমিউনিস্টদের সাফল্য লক্ষণীয় ছিল। প্যারা করে 1945 সালের 24শে এপ্রিল ইয়েনানে চীনা কমিউনিস্ট পার্টির 7ম কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসে 544 জন প্রতিনিধি ও 208 জন সহকারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই সময় জাপান প্রায় পর্যুদস্ত হয়। সুতরাং এই কংগ্রেসে ভবিষ্যৎ চীনের প্রশাসন কীরকম হবে তা নিয়ে আলোচনা হয়। এই কংগ্রেসে মাওয়ের কোয়ালিশন গভর্নমেন্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই কংগ্রেসে কুওমিন্টাং গৃহীত ওয়েট অ্যান্ড সি নীতি বাতিল হয়। বিকল্প পথ হিসাবে পার্টির নেতৃত্বে জনগণের লড়াই সুনিশ্চিত করা হয়। এক কথায় চীনা কমিউনিস্ট পার্টির 7ম কংগ্রেসে এক নজিরবিহীন ঐক্য পরিলক্ষিত হয়েছিল। পার্টি একটি নতুন সংবিধান ও নতুন কেন্দ্রীয় কমিটি তৈরি করে। মাও সেতুং কেন্দ্রীয় কমিউনিস্ট নেতা নির্বাচিত হয়। প্যারা করে পরিশেষে বলা যায় ইয়েনান অধ্যায় চীনা কমিউনিস্ট পার্টিকে ব্যাপকভাবে ক্ষমতাশালী করে তোলে। এই কারণে পার্টির নেতৃত্বে চীন বিদেশি দাসত্ব ও সামন্ত শোষণ থেকে মুক্তি পায়। চীন সমাজতান্ত্রিক ভাবনায় রূপান্তরিত হয় এবং এই রূপান্তরের সমগ্র পর্যায় জুড়ে মাও সেতুং চীন বিপ্লবের দিশারি হিসাবে প্রতিভাত হয়েছেন। তো এই ছিল ইয়েনান পরীক্ষা নিরীক্ষা বা ইয়েনান গণতন্ত্র এবং চীনা কমিউনিস্ট পার্টির উত্থানে এই ইয়েনান গণতন্ত্র কী ভূমিকা নিয়েছিল 20 নম্বরের প্রশ্ন উত্তর। যদি ইয়েনান গণতন্ত্র বা ইয়েনান পরীক্ষা নিরীক্ষার উপর 5 নম্বরের প্রশ্নের উত্তর দরকার হয়, তোমরা প্লে লিস্টে একটি 5 নম্বরের প্রশ্নেরও লিঙ্ক পাবে এই প্রশ্নের উপরে, সেটি তোমরা সংগ্রহ করতে পারো।